যুদ্ধবিমান ক্রয় করার জন্য বাংলাদেশ রীতিমতো মরিয়া। এনটিভির একটি স্ক্রিনশট আপনারা আমার এখানে দেখতেছেন। এখানে স্পষ্টভাবে কেন যুদ্ধবিমান ক্রয়ের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস হন্যে হয়ে ঘুরতেছে। কখনো তিনি রাশিয়া, কখনো তিনি চায়না, কখনো তিনি পাকিস্তান, এই তিনটি রাষ্ট্রের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিনিধিরা উচ্চ পর্যায়ের আলোচনা করতেছে। স্বাধীনতার 52 বছর পর, 53 বছর পর হঠাৎ করে বাংলাদেশের কেন মনে পড়লো যে না, এখন যুদ্ধ বিমান না হলেই নয়, এটি এখন আমাদের প্রয়োজনই। প্রয়োজন অনেক আগেই ছিল, কিন্তু প্রয়োজনকে অপ্রয়োজনীয় মনে করেছে সাবেক গভর্নমেন্ট। তারা এটা মনে করেছে ভারতকে সেভ দেওয়ার জন্য এটি হচ্ছে সবচেয়ে বড় উপকরণ। বাংলাদেশ যত অক্ষমতার মধ্যে থাকবে, ভারত ততটাই সেভে থাকবে। এই নীতির উপর ভিত্তি করে ভারত গত 17 বছর ধরে বাংলাদেশে এক অশান্তকর পরিস্থিতি তৈরি করেছে। অথচ বর্তমান বিশ্বে যার ফাইটার জেট যত শক্তিশালী, সে তত পাওয়ারফুল। ফাইটার জেটের পাশাপাশি ড্রোন প্রযুক্তিও পুরো দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়েছে। তার প্রমাণ রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। রাশিয়া যখন ইউক্রেনের উপর একের পর এক মিসাইল, ক্যালিবার মিসাইল থেকে শুরু করে ক্রুজ মিসাইল কি না প্রয়োগ করতেছে রাশিয়া। রাশিয়া ইউক্রেনের বড় বড় শহরগুলো দখল করে নিয়েছে। মধ্যে উল্লেখযোগ্য ইউক্রেনের লোহানস্কো, দোনেস্কো, খার্কিভ, মারিউপোল, জাপোরিজিয়া সব রাশিয়া দখল করেছে। বেঁচে আছে শুধুমাত্র ইউক্রেনের রাজধানী কিয়েভ। কিন্তু ইউক্রেন জীবনের শেষ মুহূর্তে বড় ধরনের একটা খেলা খেলল, যে খেলায় রাশিয়া একেবারে তছনছ হয়ে গেল। তা হচ্ছে ইউক্রেন কিছু ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়ার উদ্দেশ্যে। প্রায় 4000 কিলোমিটার দূর অতিক্রম করে সে ড্রোনগুলো রাশিয়ার সাইবেরিয়ান একটি সামরিক ঘাঁটিতে আশ্রে পড়ে। দুঃখজনক বিষয় হচ্ছে সেই সামরিক ঘাঁটিতে রাশিয়ার প্রায় 40টি বোমারু বিমান ছিল। মুহূর্তের মধ্যে সবগুলি বোমারু বিমান ধূলিসাৎ হয়ে গেছে, পুরো ছাই হয়ে গেছে। এর মধ্যে 4টি সুপারসনিক বোমারু বিমান ছিল। দেখেন, মরে গেছে, পড়ে গেছে। প্রতিবেশী কিছু রাষ্ট্রের সহযোগিতায় ইউক্রেন লড়াই অব্যাহত রেখেছে। চিন্তা করে দেখুন, ভারত যদি এই মুহূর্তে বাংলাদেশে অ্যাটাক করে, বাংলাদেশ কি এই ধরনের কোনো সাপোর্ট পাবে কোনো রাষ্ট্রের কাছ থেকে? আমার তো মনে হয় না। কারণ আমাদের পররাষ্ট্রনীতির ভাষাগুলো আপনি দেখেন, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই নীতির উপর ভিত্তি করে আপনি কি কোনো মিত্র রাষ্ট্র তৈরি করতে পারবেন? আপনি কি কোনো এমন কোনো বন্ধু রাষ্ট্র তৈরি করতে পারবেন? পারবেন না। যে আপনার বিপদে এগিয়ে আসবে। জাপানকে বলেন, জাপানের সাথে ভারতের বন্ধুত্ব, বাংলাদেশের বন্ধুত্ব। রাশিয়ার সাথে বাংলাদেশের বন্ধুত্ব, ভারতের বন্ধুত্ব। কিন্তু যারা এগিয়ে আসবে তাদের সাথে কি আমি ওই সম্পর্ক তৈরি করতে পেরেছি কিনা? যেমন চায়না, তুরস্ক, পাকিস্তান, এই রাষ্ট্রগুলির সাথে আমি কি ওই সম্পর্ক তৈরি করতে পেরেছি কিনা যে তারা আমার বিপদে আসবে? চায়না বাংলাদেশকে বহুবার প্রস্তাব দিয়েছে প্রযুক্তিগত চুক্তি সম্পূর্ণ করার জন্য, কিন্তু বাংলাদেশ প্রতিবারে ভারতের নিরাপত্তার কথা চিন্তা করেই এটাকে অ্যাভয়েড করেছে। জাপান এ প্রস্তাব দিয়েছে, তুরস্ক প্রস্তাব দিয়েছে, পাকিস্তান তো বাদে দিলাম, রাজাকার। এই 3টি রাষ্ট্র বাংলাদেশকে সামরিক ও প্রযুক্তিগত চুক্তি সম্পূর্ণ করার জন্য তাগাদা দিয়েছিল, কিন্তু প্রতিবারে ভারতের নিরাপত্তার কথা চিন্তা করে এগুলো বাতিল করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই চুক্তিগুলোকে পুনরায় বাস্তবায়ন করেছেন। উনি কিন্তু নতুন করে চুক্তি করেননি, পুরনো চুক্তিকে বাস্তবায়ন করেছে। পুরনো চুক্তির হিসাবকে তিনি তুলে ধরেছেন। এখন কেন যুদ্ধ বিমানের জন্য তিনি মরিয়া? কারণ পৃথিবীতে একমাত্র রাষ্ট্র সম্ভবত বাংলাদেশ যাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে অরক্ষিত। বাংলাদেশের আকাশ পুরোপুরি অরক্ষিত। এখানে ন্যূনতম সিকিউরিটি নেই, নিরাপত্তা নাই। পুরনো J7 যুদ্ধ বিমান দিয়ে কোনো রকম মহড়া দেওয়া হয়। স্বাধীনতা দিবসে 26শে মার্চে শুধু মহড়া দেওয়া হয়, কিন্তু এগুলো দিয়ে 1 ঘন্টায় যুদ্ধ করার সক্ষমতা নাই। 1 ঘন্টা। আমাদের বিমান বাহিনীর প্রধান যারা নির্বাচিত হন তারা তো হুমড়ি খেয়ে বলেন, রীতিমতো মাইক ফাটিয়ে ফেলে যে বাংলার আকাশ রাখিবে মুক্ত। কি দিয়ে মুক্ত রাখবেন? নিচ থেকে চিৎকার করে করে মুক্ত রাখবেন, নাকি কিছু একটা করতে হবে? ফাইটার জেট ক্রয় করতে হবে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে, এয়ার ডিফেন্স সিস্টেম আনতে হবে, কিংবা তৈরি করতে হবে। শক্তিশালী কাঠামোর মধ্যে তৈরি করতে গেলে আপনাকে 4টা জিনিস প্রয়োজন। 4টা।
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন। এই চারটা দিকের উল্লেখযোগ্য প্রথম হচ্ছে আমাদের যুদ্ধ বিমান লাগবে। বাংলাদেশের একমাত্র ভরসা MiG-29, এর মধ্যে 8টা MiG-29 এর ইঞ্জিন একেবারে বিকল হয়ে গেছে, এগুলো ব্যবহারযোগ্য নয়। রাশিয়ার সাথে $350 কোটি মার্কিন ডলারের বিনিময়ে এগুলো পুনরায় মেরামতের কাজ চলতেছে। তা চলমান। ডক্টর মোহাম্মদ ইউনূস এসে দায়িত্ব দিয়েছেন। এর আগের গভর্নমেন্ট শুধুমাত্র উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আপনি উন্নয়ন কোথায় করেছেন? এমন একটা বাংলাদেশ যেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে জিরোতে। সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন করে তড়িগড়ি করে যুদ্ধ বিমান ক্রয়ের জন্য মাঠে নেমেছেন। কিন্তু তিনি একা মাঠে নামলে তো হবে না, পুরো জাতিকে নামতে হবে। এখনো ভারতের চামুন্ডারা সেই পথে কাঠা বিছিয়ে দিচ্ছে। তার প্রমাণ, বাংলাদেশ যখন F-17 থান্ডার ক্রয় করার জন্য পাকিস্তানের প্রতিনিধি পাঠায়, তখন কোনো এক গোপন সূত্রে, কোনো এক গোপন কৌশলে, কূটকৌশলের মাধ্যমে সেটা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। কারা ব্যর্থ করেছে? তাদের নামটা বলেন, প্রকাশ করে দেন। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমরা এটা উল্লেখ করেছিলাম যে বাংলাদেশ এই মুহূর্তে J-10C ক্রয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। অনেকে হাসাহাসি করতেছে, অনেকে বলতে 3 বছর 4 বছর ধরে শুনতেছি। যেমন শুনতেছেন ঠিক আমরা শুনতেছি, আমরা শুনেছি, আমরা দেখেছি, আমরা খুব কাছ থেকে এগুলো নিয়ে কথা বলেছি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কথা পর্যন্ত সীমাবদ্ধ। মাইক ফেলেই সাবেক রাষ্ট্রপ্রধান যিনি মাইকের সামনে অনর্গল কথা বলেছেন, কিন্তু একটা কার্যকর পদক্ষেপ নিতে পারেননি। ডক্টর মোহাম্মদ ইউনূস J-10C যুদ্ধ বিমান ক্রয়ের একেবারে দ্বার প্রান্তে রয়েছেন। আজকে চুক্তি হলো, আগামীকাল 1 সপ্তাহ 15 দিনের মধ্যে চলে আসবে, ব্যাপারটা তা নয়। এটা যুদ্ধ বিমান, এখানে অনেক কারিগরি ব্যাপার রয়েছে। কি ধরনের সেন্সর থাকবে, কি ধরনের মিসাইল থাকবে, এর সাথে বাংলাদেশ কি কি পার্ট এটার সাথে যুক্ত করবে, সব কিছুই থাকে। তা আমাদের এটা মাথায় রাখতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ভরসা করতে হবে। আমি ওনার পক্ষে সাফাই গাচ্ছি না। অনেকে বলে আমি ওনার দালালি করতেছি। ভাই, উনি যদি বাংলাদেশকে 16টা J-10C যুদ্ধ বিমান এনে দিতে পারে, এগুলো যদি আমাদের বহরে যুক্ত হয়, আমি নিজে থেকে বলবো তাকে আরো 5 বছর ক্ষমতায় রেখে দেন। যেটা অন্য কেউ করতে পারেনি, সেটা তিনি কয়েক মাসের মধ্যে করেছেন। আমাদেরকে ড্রোন প্রযুক্তির দিকে হাঁটতে হবে, অ্যাটাক ড্রোনের দিকে হাঁটতে হবে। আপনি দেখেন, ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের প্রায় $7 বিলিয়ন ক্ষতি হয়েছে। $7 বিলিয়ন শুধুমাত্র ড্রোন হামলার মাধ্যমে। পাকিস্তান 1100-এর মতো ড্রোন নিক্ষেপ করেছে ভারতের দিকে, 1100, 1100। এই ড্রোনগুলোকে প্রতিরোধ করতে গিয়ে ভারত আর এয়ার ডিফেন্স সিস্টেমকে কাজে লাগিয়েছে। এখন এয়ার ডিফেন্স সিস্টেমের এক একটা মিসাইলের দাম কত হিসাব করে দেখেন। ন্যূনতম 50,000 থেকে $5 লাখ পর্যন্ত এক একটা এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইলের দাম। এবার আপনি হিসাব করেন কি পরিমাণ মিসাইল এখানে ব্যয় হয়েছে, টাকার অঙ্ক হিসাব করেন। এরপর যুদ্ধ বিমান কি হয়নি। প্রিয় ভাইয়েরা, মাত্র 3 দিনের যুদ্ধে নাস্তানাবুদ হয়ে গেছে ভারত পাকিস্তান উভয়ই। আমাদেরকে ওই প্রযুক্তির দিকে হাঁটতে হবে যে প্রযুক্তি সহজলভ্য কিন্তু কার্যকর ভূমিকা নিতে পারে। ইরান তৈরি করেছে কামিকাজে ড্রোন, যাকে রীতিমতো আমেরিকা জমের মতো ভয় পায়। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো এতটাই শক্তিশালী যে পুরো পৃথিবীর মধ্যে এই ধরনের কোনো বাহিনী নাই, পুরো পৃথিবীর মধ্যে নাই। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো ইসরায়েলের মাটির অনেক গভীরে তারা পারমাণবিক যত নাডিগুড়ি সবকিছু এখানে রেখে দিয়েছে। কোথায় আছে ইসরায়েলের সে পারমাণবিক চুল্লি, তা প্রকাশ করা যায়নি। ইসরায়েল কোথায় এই পারমাণবিক স্থাপনা রেখেছে সেই ধরনের কোনো প্রমাণ নেই। ইরান বের করে ফেলেছে, ম্যাপ আকারে তারা প্রকাশ করেছে। এখন ইসরায়েল একটা ছোট রাষ্ট্র, এটা কি তারা মাথায় নিয়ে হাঁটাহাঁটি করবে? না, এখন ইরানের পা ধরতে হবে। তাই আমাদের ডিফেন্সে যারা আছে, গোয়েন্দা সংস্থা DGFI থেকে শুরু করে অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, ভারতীয় রাজ কারা, ভারতীয় রয়ের সদস্য কারা কারা খুঁজে বের করেন। যেই হোক না কেন, যে আমাদের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সোশ্যাল মিডিয়া আপনি দেখেন, আমার ভিডিওটা আপনি শেয়ার করেন, লাইক করেন, আমার চ্যানেলটাকে ভাইরাল করে দেন। আমি কথা বলবো, আমি বাধ্য করব
গভর্নমেন্টকে। একটা ইউটিউব চ্যানেল অনেক কিছু করতে পারে। আপনি জানেন পিনাকি ভট্টাচার্য স্যার, উনি আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন উনি ওনার এক ইউটিউব চ্যানেল দিয়ে। সাংবাদিক ইলিয়াস একটা গভর্নমেন্টকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে। তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকেন, ইনশাআল্লাহ অনেক কিছু করতে পারবো, ইনশাআল্লাহ কথা দিচ্ছি। আপনাদের একটা ছোট্ট গল্প বলি, বাস্তবতা, এক বিন্দু পরিমাণ মিথ্যে নয়। দক্ষিণ তালপট্টি দ্বীপের নাম শুনেছেন অনেকেই। একটা মাত্র দক্ষিণ তালপট্টি দ্বীপ, এই দ্বীপের মালিকানা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধ হয়েছে, বিবাদ হয়েছে। সেই বিবাদকে কেন্দ্র করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ভারত, একটা দ্বীপকে কেন্দ্র করে। চিন্তা করে দেখুন, ভারত তার স্বার্থে যখন আঘাত আসে তখন বড় ধরনের সিদ্ধান্ত তারা নিতে পারে। এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস মাল্টিরোল ফাইটার জেটের পিছনে ঘুরতেছে। বাংলাদেশ পুরোপুরি অরক্ষিত, তিনি বুঝতে পেরেছেন, আমরা বুঝতে পারি, আপনিও বুঝতে পারেন, আমরা সবাই জানি বাংলাদেশ পুরোপুরি অরক্ষিত। অরক্ষিত যেখানে সেখানে শত্রু আঘাত করবেই। কূটনৈতিক চাল দিয়ে, কূটনৈতিক চাপের মাধ্যমে আপনি কখনোই একটা রাষ্ট্রকে পুরোপুরি নিরাপদে রাখতে পারবেন না, কখনোই না। আপনাকে প্রচেষ্টা রাখতে হবে, আপনাকে নিজের মতো করে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, জাতিকে সজাগ হতে হবে। মাটির উপরে দাঁড়িয়ে সেনাবাহিনী দিয়ে আপনি কখনই একটা রাষ্ট্রের নিরাপত্তা কাঠামো তৈরি করতে পারবেন না, কখনোই না।